জুন মাসকে বলা হয় প্রাইড মান্থ। এই মাসটাতেই LGBTQ+ মানুষেরা সচেতনতা গড়ে তোলে, তাদের অধিকারের কথা আরো বেশি করে মানুষের সামনে নিয়ে আসে। কিন্তু জুন মাসটাই কেন? জুন মাসটাকে প্রাইড মান্থ বলার পিছনে অবশ্যই একটা ঐতিহাসিক কারণ আছে, আমরা সেটা জানবো এটাও যে ভারতবর্ষে এই LGBTQ মানুষদের অবস্থানটা ঠিক কি রকমের। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। দেখুন, এই যে LGBTQ মানুষদের মাস বলা হয় এই জুন মাসটিকে, তারা এই মাসটিকে পালন করে প্রাইড মান্থ হিসেবে। কেন? তার পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে, আমি শুরুতেই বলেছি। কারণটা হচ্ছে নিউ ইয়র্কের একটি গ্রাম, গ্রিনউইচ গ্রাম, তার একটি রেস্তোরাঁ যার নাম স্টোন ওয়াল ইন। এই রেস্তোরাঁতে সমকামী মানুষেরা আড্ডা দিত, গল্প করত, আর পুলিশ এসে এই যে যে সমকামী মানুষ, LGBTQ মানুষ, এদের ওপর একটা অত্যাচার সংগঠিত করত। এবং একটা সময় পর এই সমস্ত সমকামী মানুষেরা, LGBTQ মানুষেরা প্রতিরোধ গড়ে তোলে, আর এই প্রতিরোধ তার পরে একটা দাঙ্গার আকার নেয়। এবং সেখানে শুধু সমকামী মানুষেরাই নয়, LGBTQ মানুষেরাই নয়, সমস্ত আশেপাশের গ্রামের মানুষেরাও এসে সংগঠিত হয়। তারা এই LGBTQ মানুষদের সঙ্গে প্রতিবাদে সংগঠিত হয় এবং সেটা একটা দাঙ্গার আকার নেয়। সেটা ছিল জুন মাস। আর যেহেতু এটা বড় আকারে ছড়িয়ে পড়ে, ফলে এটা নিয়ে কথাবার্তা শুরু হয়। এবং যেটা হয় যে এই দাঙ্গার আকার যেহেতু নেয়, বিষয়টা যেহেতু ছড়িয়ে পড়ে, সেহেতু এই সমস্ত মানুষদের অধিকার নিয়ে কথা বলার একটা পরিসর তৈরি হয়। এবং সেটা যেহেতু জুন মাস, সেহেতু এই জুন মাসটাকে মাথায় রেখেই পরবর্তী ক্ষেত্রেও যেটা হয় সেটা হচ্ছে এই মাসটাকে প্রাইড মান্থ হিসেবে তুলে ধরা হয়, যেটা অবশ্যই সচেতনতার মাস হিসেবে দেখা হয়। এবং অনেক বেশি করে এই মাসটায় এই ধরনের মানুষদের নিয়ে আলোচনা হওয়া, তাদের অধিকার নিয়ে, তাদের বেঁচে থাকা নিয়ে, তাদের লড়াই নিয়ে কথা হয়, মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলে। ভারতবর্ষে এই বিষয়টা কিন্তু 1860 সালে ব্রিটিশ শাসনকালে বলা হচ্ছে যে এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু একটা রিসার্চ পেপার বলছে যে আসলে ভারতবর্ষের মানুষ কিন্তু এই LGBTQ যে সম্প্রদায়কে আমরা ধরছি, তাদের সম্পর্কে প্রাচীন ভারত কিন্তু এত জটিল ছিল না, স্বাভাবিক ছন্দেই তাদের জীবন এগোতো। কিন্তু এই 1860 সালে ব্রিটিশরা ক্ষমতায় আসার পরে এই সমকামিতাকে প্রথম অবৈধ ঘোষণা করে। তারপরে 2009 সালে দিল্লি হাইকোর্ট সমকামিতাকে বৈধতা দেয়। তারপরে যেটা হয় 2012 সালের 28শে ফেব্রুয়ারি সমকামিতাকে বৈধ করতে যে কোনো আইনগত ভুল নেই সেটা ঘোষণা করা হয়। এবং 2013 সালের 21শে ডিসেম্বর সুপ্রিম কোর্ট 2009 সালের যে দিল্লি কোর্টের যে সমকামিতাকে যে বৈধতা দেওয়া হয়েছিল সেই রায়কে বৈধ হিসেবে ঘোষণা করে। এবং 6 ফেব্রুয়ারি 2018 ভারতের যে সুপ্রিম কোর্টের যে সর্বোচ্চ ব্যক্তি যিনি ছিলেন দীপক মিশ্রা এবং তার 5 সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ এইটিকে, এই যে 377 বলা হচ্ছে, যেটাকে অপ্রাকৃতিক যৌন সঙ্গমের আইন যেটাকে বলা হচ্ছিল, সেটাকে পুরুষ, নারী, সমকামী এবং ট্রান্সজেন্ডারদের জন্য প্রযোজ্য নয় বলে ঘোষণা করা হয়। সুতরাং ওই আইনটিকে কিছু অংশে বাতিল করে দেওয়া হয়। এবার বিষয়টা হচ্ছে যে এই যে 1860 সালে ব্রিটিশরা এটাকে অবৈধ বলেছিল, এটার আরেকটু গেলে বলছে যে 1500 খ্রিস্টাব্দে আর্যদের আক্রমণ পিতৃতন্ত্রের যে উদীয়মান আধিপত্যের মাধ্যমে সমকামিতাকে দমন করা শুরু করে। আরো একটি রিসার্চে যেটা পড়লাম সেটা হচ্ছে যে পৃথিবীতে প্রায় 1500 প্রজাতি রয়েছে যাদের মধ্যে সমকামিতা বিরাজমান। তাহলে মানুষও প্রকৃতির অংশ, সুতরাং মানুষের মধ্যে এই সমকামিতা থাকবে, এটাই তো স্বাভাবিক। তার মানে এটা একটা প্রাকৃতিক বিষয়। এবার যেটা বলা হচ্ছে যে এই যে তৃতীয় লিঙ্গের যে মান্যতা, দেখুন LGBTQ+ এটার মধ্যে অনেক ভ্যারাইটিস রয়েছে। হোমোসেক্সুয়াল রয়েছে, লেসবিয়ান রয়েছে, ট্রান্সজেন্ডার রয়েছে,
তারপরেও অ্যাসেক্সুয়াল রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে যেটা আপনারা নিজেরাও সার্চ করলে পড়ে নিতে পারবেন। পড়ে নেওয়াটা, বুঝে নেওয়াটা আমার মনে হয় অনেক বেশি জরুরি। এবারে এই যে তৃতীয় লিঙ্গ, এই তৃতীয় লিঙ্গের মান্যতা কিন্তু আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছে, নারী, পুরুষ এবং থার্ড জেন্ডার। এবার তৃতীয় লিঙ্গ আছে, তৃতীয় লিঙ্গ আছে, তার যাপন আছে, তার অধিকার আছে। দেখুন, আইনত অধিকার আছে, অর্থনৈতিক অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে, সামাজিক অধিকার। দেখুন, সুপ্রিম কোর্ট যখন এগুলো দিয়ে অধিকার দিয়ে দিচ্ছে এবং ট্রান্সজেন্ডার মানুষদের অধিকার দিচ্ছে, সমকামী মানুষদের যে অধিকার দিচ্ছে, সমকামী মানুষদের, সমলিঙ্গের মানুষের মধ্যে বিয়ে করার যে অধিকার দিচ্ছে, দেখুন এলজিবিটি কিউ এই যে সমস্ত বিষয়টাকে যে মান্যতা দেওয়া হচ্ছে, যেটা সুপ্রিম কোর্ট যে মান্যতা দিচ্ছে, সরকার উচিত সেটাকে ঠিক করে পালন করা এবং সাধারণ মানুষের উচিত সেটাকে একদম পজিটিভ চিত্তে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। না হলে এই যে ট্রান্সজেন্ডার মানুষদের কথা বলা হচ্ছে, এদের যদি এই অর্থনৈতিক সুযোগ সুবিধা না দেওয়া হয়, তাহলে এদের পেট চালানোর জন্য এরা হতে পারে যে তারা ভিক্ষাবৃত্তি অবলম্বন করছে বা আরো অন্য অন্য এমন পেশায় তাদেরকে যেতে বাধ্য হচ্ছে, তারা যেতে বাধ্য হচ্ছে, যেটা একটা সুস্থ স্বাভাবিক মানুষ সেই পেশায় সঙ্গে যুক্ত হতেই চায় না কোনোভাবে। কিন্তু অর্থনৈতিক সংকট একটা বড় বিষয়, সুতরাং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সুপ্রিম কোর্ট তাদের সুযোগ সুবিধা থেকে যে সুযোগ সুবিধা তাদেরকে দিচ্ছে বা সমকামী মানুষদের যে বেঁচে থাকার অধিকার দিচ্ছে, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার প্রত্যেকের আছে, সেটা আপনি চান বা না চান, সেটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেটা তার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। এবার রইল তার শিক্ষার অধিকার, তার অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার অধিকার, তার সমাজে সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার। সেটার জন্য চেতনার দরকার আছে, আমাদের সমস্ত মানুষের মধ্যে সেই চেতনার দরকার আছে। সেই জন্য আমার মনে হয় প্রাইড মান্থটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য মনে হলো যে আমার যেটা আমি চেয়েছিলাম যে এমন একজন মানুষ যে লড়াইটা লড়ছে তার একটা সাক্ষাৎকার আমার চ্যানেলে নেওয়ার। আগামীতে নিশ্চয়ই আমি এরকম একজন মানুষের ইন্টারভিউ আমি করব। আপনাদেরকেও বলা রইল, এরকম যদি মানুষ আপনাদের সামনে থাকে যে সেই অর্থে এখনো সমাজে সেই জায়গাটা পায়নি, একটা নিরন্তর লড়াই করছে, তাহলে আমাকে জানাবেন। আমাকে ফোন নম্বর আপনারা SMS করতে পারেন, আমি তার একটা ইন্টারভিউ করব, কারণ তার লড়াইটা, তার বেঁচে থাকাটা আপনাদের সামনে আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। ঠিক সেই কারণেই আমি ইন্টারভিউটা করলাম, মানে সরি, ঠিক সেই কারণেই আমি আজকে এলজিবিটি কিউ মানুষদের জন্য একটি স্টোরি করছি। তার কারণ হচ্ছে একদম সচেতনতার জন্য। যে অধিকার তাদেরকে সুপ্রিম কোর্ট দিচ্ছে, সেই অধিকার যেন সরকারের থ্রু, যেন সাধারণ মানুষের থ্রু তাদের কাছে পৌঁছায়, তারা যেন কোনোভাবেই একা অসহায় নিজেদেরকে মনে না করে। একদম যে শুধু পুরুষ নারী নয়, থার্ড জেন্ডার রয়েছে, তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে, তাদেরকে স্বাভাবিকভাবে গ্রহণ করা, বা যারা আগামী পৃথিবীতে আসবে সেই সমস্ত মানে তাদের পরিবার পরিজনকে প্রিপেয়ার করা, যে এটা কোনো মানে এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, এটা একদম একটা স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা, যেটা আমাদের যে কোনো মানুষ তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে জন্মাতেই পারে, সমকামী মানুষ হয়ে জন্মাতেই পারে, সমকামী মানুষ সেই ভাবনা নিয়ে তার মধ্যে সে বড় হতে পারে। সুতরাং আমাদের উচিত হাত ধরা। আমি যে পুরোটা খুব পরিষ্কার ভাবে জানি এরকমটা নয়, কিন্তু তাও আমি একটা ক্ষুদ্র চেষ্টা করলাম যেটা আপনাদের সামনে তুলে ধরার। আপনারা ফার্দার আপনাদের ইন্টারেস্ট অনুযায়ী নতুন করে রিসার্চ করুন, রিসার্চ করে এই সমস্ত তথ্য নিয়ে আসুন, কিন্তু ব্রাত্য করে দেবেন না কাউকে, বা মনেও করবেন না যে পুরুষ আর নারী বাদ দিয়ে বাকিটা ব্রাত্য, এমনটা নয়। প্রকৃতি যখন সেটাকে মানে সেটাকে গ্রহণ করছে, তখন সেটাকে সামনে নিয়ে আসে, তখন সেটাকে মানে তার অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার আমাদের কারুর নেই। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে যে সমস্ত মানুষেরই বেঁচে থাকার, স্বাভাবিকভাবেই বেঁচে থাকার অধিকার আছে, সেটা তার মৌলিক অধিকার, সেটা তার সাংবিধানিক অধিকার। ভারতবর্ষের যে গোটা পপুলেশন আছে তার বলছে যে 10% মতো এলজিবিটি কিউ মানুষদের বাস। এবং আমার যেটা মনে হয় যে, এবং এটা কিভাবে ডিক্লেয়ার করছে তারা, এটা কিভাবে ঘোষণা করছে, এটা অ্যাকচুয়ালি ওই মানে যারা ডিক্লেয়ার করছে বা যে সংস্থাগুলি কাজ করছে, প্রচুর সংস্থা আছে যারা এই ধরনের মানুষদের পাশে দাঁড়ায়, এই ধরনের মানুষদের হয়ে লড়ে, এই ধরনের মানুষদের কথা সামনে নিয়ে আসে। সেরকম একটি সংস্থা আছে কলকাতায়, যাদেরকে আমি চিনি,
কিছুটা আমার তাদের সঙ্গে পরিচয় আছে, মানে আমি তাদেরকে চিনি, স্যাফো তাদের নাম। আমি এখানে কিছু সংস্থার নাম বলবো, আসলে এই ধরনের এলজিবিটি কিউ মানুষেরা আমাদের চারপাশে আছে, আমাদের নিজেদের মধ্যে এই মানুষদের আমরা অনেক সময় চিনে ফেলি। সুতরাং আমরা যদি তাদেরকে চিনে ফেলি বা আশেপাশের মানুষদের চিনে ফেলি, তাহলে আমাদের উচিত যে এই ধরনের সংস্থাগুলিকে তাদের সামনে নিয়ে আসা, তার কারণ এরা এই ধরনের সংস্থাগুলি এই ধরনের মানুষদের পাশে দাঁড়ায়, ফলে এই ধরনের মানুষগুলি খামোখাই নিজেদের একা মনে করবে না বা নিজেদের লড়াইয়ে এদেরকে পাশে পাবে। আমি তাদের নামগুলি আপনাদের বলছি। পিঙ্ক পার্টি কলকাতা বলে একটি সংস্থা আছে, স্যাফো ফর ইকুয়ালিটি কথা আমি আগেই বলেছি, তারাও রয়েছে। সাথী বলে একটি এনজিও আছে, প্লাস কলকাতা বলেও একটি এনজিও আছে, এছাড়াও আমরা অদ্ভুত বলে একটি ক্যাফে আছে। বারবারই বলছি, আমি এলজিবিটি কিউ নিয়ে এই স্টোরিটা করার কারণ অবশ্যই তাদের পাশে দাঁড়ানো এবং অবশ্যই সচেতন ভাবে এই মানে চেতনার জায়গাটাতে যাওয়া, যেখানে প্রতিটা মানুষের, সেটা এলজিবিটি কিউ প্লাস যে কোনো ধরনের মানুষ হোক না কেন, ট্রান্স হতে পারে, সমকামী হতে পারে, আমারও বারবার বলছি যে খুব একটা পরিষ্কার না এই বিষয়গুলো বলতে গিয়ে আমার মনে হচ্ছে আমি কিছু ভুল বলে ফেলছি না তো, কারণ খুবই সেন্সিটিভ ইস্যু, খুবই স্পর্শকাতর বিষয়, ততোধিক স্পর্শকাতর এই মানুষগুলো, তাদের যেন কোনো রকম ভাবে আমি আঘাত করে না ফেলি। কিন্তু আমার যে মানে যে আমার যে ইন্টেনশন সেটা সম্পূর্ণভাবে খুব পরিষ্কার, যে একদম এই এলজিবিটি কিউ মানুষদের অধিকার এবং তাদের বেঁচে থাকার অধিকার, তাদের অর্থনৈতিকভাবে বেঁচে থাকার অধিকার, তাদের শিক্ষার অধিকার, তাদের সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার, এইটা আমি, এটার জন্যই আমি এই স্টোরিটা করলাম। আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরলাম যে ভারতবর্ষে তাদের অবস্থান এবং সারা পৃথিবীতে তাদের যে ঐতিহাসিক যে একটা মানে ঘটনা, তার উপর দাঁড়িয়ে জুন মাসটাকে প্রাইড মান্থ হিসেবে আমরা বলে থাকি। আপনারাও দেখুন, আপনারাও সার্চ করুন। তবে হ্যাঁ, যাই হোক, আপনারা সচেতন হন, সচেতন ভাবে সমস্ত মানুষের একসাথে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। প্রতিটা মানুষের এই পৃথিবীটা, এই প্রতিটা মানুষের, ফলে আমরা যত বেশি সচেতন হব তত বেশি আমাদের যাপনগুলো, আমাদের জীবনগুলি স্বাভাবিকভাবে নিজেদের মানে ওই স্বাভাবিক নিয়মে বেঁচে থাকতে পারবে, সুস্থভাবে বেঁচে থাকতে পারবে, সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারবে, যেটা খুব জরুরি। সম্মানটা আমরা জাস্ট বুঝতেই পারি না যে প্রতিটা মানুষের সম্মান আছে, প্রতিটা শ্রেণীর মানুষের সম্মান আছে, ভালোভাবে মাথা উঁচু করে বেঁচে থাকার, সমস্ত ধরনের অধিকারের জন্য লড়ার তাদের অধিকার আছে, সমস্ত অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার তাদের রয়েছে। ভালো থাকবেন, নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে। আমি আগেই বলেছি যে সম্পূর্ণ স্বাধীনভাবে আমি আমার এই কাজটা করছি, চ্যানেলটি চালাচ্ছি, সেটা অবশ্যই জনগণের স্বার্থে, অবশ্যই গণতন্ত্রের স্বার্থে, অবশ্যই সাংবাদিক সত্তার স্বার্থে এবং অবশ্যই গণতন্ত্রের স্বার্থে, যে গণতন্ত্রের মধ্যে এলজিবিটি কিউ প্লাস মানুষেরাও পড়ে। ভালো থাকবেন, নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে।